করব তাদেরকে বিনীত চিত্তে আমি তাদেরকে বলবো কথাটা আপনারা রাখবার চেষ্টা করবেন। আপনারা এমন কিছু করবেন না যাতে সেই দিনের জমায়েত হওয়া লক্ষ লক্ষ মানুষ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলতে বলেন যে তিনি মরে বেঁচে গেছেন, তাকে এইসব দেখতে হচ্ছে না। আমি আশা করব আপনারা যে কথা দিয়েছেন কথাটা রাখবেন। আমি আবারও বেগম খালেদা জিয়া স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনাকে ধন্যবাদ। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি লেখক ও চিন্তক জনাব ফাহাম আব্দুল সালামকে। একজন রাজনীতিবিদের ক্যারিয়ার প্রোগ্রেশন কেমন হয়? প্রথমেই আপনার মধ্যে একটা ঘোর লাগে জনসেবার, তারপরে আপনি জনসেবায় জড়িত হবেন, আপনার প্রতি জনগণের আস্থা তৈরি হবে, আপনি পাবলিক অফিসে যাবেন, যারা ভালো তারা মন্ত্রী হবেন, যারা অনেক ভালো তারা প্রাইম মিনিস্টার হবেন। খেয়াল করে দেখেন যে প্রাইম মিনিস্টার হওয়াটা খুব কঠিন, কিন্তু কেউ না কেউ সেটা হয়। মানে ক্যারিয়ার প্রোগ্রেশনের কথা বললে আমরা অনেকেই ধরে নিই যে প্রাইম মিনিস্টার হচ্ছে গিয়ে কিংবা প্রেসিডেন্ট হচ্ছে গিয়ে একজন রাজনীতিবিদের শেষ মোকাম। না, এ কথাটা ঠিক না। The final transformation of a leader is transcendence, যেখানে আপনি একজন লিগ্যাল অথরিটি থেকে মোরাল অথরিটিতে পরিণত হবেন। আমার জীবদ্দশায় এই ফাইনাল ট্রান্সফরমেশন অফ এ লিডার এটা ঘটেছে কেবলমাত্র একজন রাজনীতিবিদের, এবং সেটা বেগম খালেদা জিয়া। সম্মানিত সভাপতি ও উপস্থিত সুধী, বেগম জিয়াকে নিয়ে কিছু বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। ইটস অ্যান অনার। গ্রেট স্যাক্রিফাইস গ্রেট লিডার বানায়। ওই যে বলছিলাম ট্রান্সেন্ডেন্স, এটা গ্রেট স্যাক্রিফাইস ছাড়া হয় না। এবং বেগম খালেদা জিয়ার যদি জীবনটা দেখেন, এটা পুরোটাই স্যাক্রিফাইস। উনি অল্প বয়সে স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন। জীবনের শেষ বছরগুলো উনি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন, জেলে থাকা অবস্থায় অসহনীয় অত্যাচারের মধ্যে দিয়ে গেছেন। এবং ওনার শেষ যে অত্যাচার ওনার প্রতি, সেটা হচ্ছে অনেকে বিনা চিকিৎসায় আওয়ামী লীগের একটি ফ্যাসিস্ট রেজিম থেকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। আপনি যদি অন্য তরফ থেকে দেখেন, এটা একটা গ্রেট স্যাক্রিফাইস। এবং আমি মনে করি যে বিএনপির অনেক নেতা অনেক স্যাক্রিফাইস করেছেন, কোনো অস্বীকার করার উপায় নেই, কিন্তু বেগম খালেদা জিয়া ওনার ত্যাগ সম্ভবত সবচেয়ে বেশি। এই জায়গাটাই উনি অনন্য। বিশেষ করেন উনি যে নাই, এটা আমার একটা কারণে সবচাইতে বেশি দুঃখ লাগে, যে উনি আমার কাছে মনে হয় যে একটা পুরনো পৃথিবীর শেষ প্রতিনিধি, অ্যাজ এ ওম্যান। মানে আমি একটা পৃথিবী চিনেছিলাম আমার ছোটবেলায়, সেই পৃথিবীটা ক্রমশই শেষ হয়ে যাচ্ছে। সেই পৃথিবীতে ওল্ড ওয়ার্ল্ড ভ্যালুস ছিল, অনার, রেসপেক্ট, ব্র্যাগিং না করে আপনার যে কাজ সেটা করেন। এই যে ভ্যালুস গুলো, এগুলো পৃথিবী থেকে নাই হয়ে যাচ্ছে। এবং আমার যে দুঃখ সেটা হচ্ছে কি যে ওনার মতন একজন এক্সাম্পলার আর আদৌ কোনোদিন পাওয়া যাবে কিনা। একজন রাজনীতিবিদের জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানেন? তাকে ওই দেশের সবচাইতে অ্যাভারেজ মানুষটাকে বুঝতে হয়, সবচাইতে অ্যাভারেজ মুসলমানটাকে বুঝতে হয়, তার হৃদয়টাকে চিনতে হয়। এদিকে মনে হয় যে এই কাজটা খুব সহজ। আমার কাছে মনে হয় যে এর চেয়ে কঠিন কাজ পৃথিবীতে আর একটাও নাই। কারণ আপনাকে নিজের স্বকীয়তা বজায় রেখে
সমাজের সবচাইতে অ্যাভারেজ মানুষটার হৃদয়টাকে বুঝতে হবে এবং তাকে আপনার দিকে টানতে হবে এবং তাকে স্টিয়ার করতে হবে। এটা একেবারেই সহজ না, কারণ আপনাদের প্রত্যেকের ইগো আছে এবং ওই ইগোর জায়গাটা থেকে নিচে নামা খুব কঠিন। এমনিতে বলা যায়, কিন্তু আসলে খুব কঠিন। বেগম জিয়ার জিনিয়াস হলো যে তিনি এই জিনিসটা বুঝতে পারতেন এবং তার যে রাজনৈতিক জার্নি, সেই জার্নিটা খেয়াল করলে দেখবেন যে ইয়েস, আমাদের সকলের রাজনৈতিক ভুলভ্রান্তি হয়, প্রত্যেক নেতা ভুলভ্রান্তি করেন, তারও নিশ্চয়ই ভুলভ্রান্তি ছিল। কিন্তু বেগম জিয়া যে জায়গায় অনন্য, সেটা হচ্ছে তিনি কখনোই এই দেশের সাধারণ মানুষের বিপক্ষে গিয়ে দাঁড়ান নাই। এর একটা চমৎকার উদাহরণ হতে পারে যে 2003 সালে যেই আমেরিকা 2003 সালে বাংলাদেশের উপর চাপ দেয় ওয়ার অন টেররে পার্টিসিপেট করার জন্য, এবং এগুলোর যে অ্যাভেলেবল লিটারেচার সেটা বলে যে আমেরিকা বাংলাদেশের কাছে সেনাবাহিনীর সহায়তা এবং আকাশ সীমা ব্যবহারের অনুরোধ করেছিল। দেখেন, এই অনুরোধে তিনি যদি সাড়া দিতেন, আমি মোটামুটি নিশ্চিত যে 2009 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে বিএনপির উপর দিয়ে স্টিম রোলার যেত না, বেগম জিয়ার পরিবারের উপর যে অত্যাচারের স্টিম রোলার সেটাও হয়তো হতো না, এটা আমার অনুমান। কিন্তু দেখেন, তিনি সাধারণ মানুষ কি চায় এটা বুঝতে পেরেন, তিনি কখনোই ওই পথে যান নাই এবং তিনি এক প্রকার বিএনপিকে স্যাক্রিফাইস করেন অন প্রিন্সিপল, যে তিনি বাংলাদেশের সাধারণ মানুষ, তিনি যদি সেদিন যেতেন তাহলে বিএনপি বাঁচত, কিন্তু বিএনপির সাথে জনমানুষের যে দূরত্ব তৈরি হতো সেটা ঘোচানো খুবই খুবই কঠিন হতো। খেয়াল করেন যে 20 বছর পর বিএনপি এত অত্যাচারের পর কিন্তু টিকে আছে, এই দেশের মানুষের ভালোবাসা পেয়ে টিকে আছে। এই কাজটা সহজ ছিল না, এটা হচ্ছে গিয়ে ওনার একটা অনন্য ব্যাপার যে ওনার পলিটিক্যাল একিউমেন্ট এটা পিয়ারলেস, এবং এই জিনিসটাকে ছোট করে দেখার কোনো উপায় নেই। আমাদের শিক্ষিত সমাজ এই জিনিসটাকে কখনোই বোঝার চেষ্টা করে নাই, কিন্তু আপনি যখন তার লাইফটাকে দেখবেন যে এই কাজটা তার পলিটিক্যাল ক্যারিয়ারের সবচাইতে বড় অর্জন, যে তিনি এই দেশের সাধারণ মানুষ এদের বিপক্ষে যান নাই। উনি মারা গেছেন, এই দুঃখ আমার সারা জীবন থাকবে। এরকম জায়গায় অনেকে কবিতা বলেন, আমার জন এলিয়ার একটা কবিতা শেয়ার আমার মনে পড়ে, মনে হয় এখানে বলা যায়, बिछड़ा कुछ इस अदा से कि रुत ही बदल गई, बिछड़ा कुछ इस अदा से कि रुत ही बदल गई, एक शख्स सारे शहर को वीरान कर गया। সে এমন ভাবে চলে গেল যে রীতিই বদলে গেল। একজন মানুষ পুরা শহরটাকে বিরান করে চলে গেল। আপনারা সবাই বেগম জিয়ার জন্য দোয়া করবেন। আমি এই মানুষটাকে ভালোবেসেছিলাম, আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি যে প্রিন্সিপাল গুলো আপহোল্ড করেছিলেন সেটা যেন এই দেশে টিকে থাকে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও জনাব ফাহাম আব্দুল সালাম। আমি আমাদের বক্তাদের অনুরোধ করব, আপনারা আমাদের সময় ব্যাপারটা মনে রাখবেন। আমাদের এখানে অনেক বক্তা আছেন, আমরা সবার কথা শুনতে চাই। সকলকে অনুরোধ করছি আপনারা 2 মিনিটের মধ্যে আপনাদের বক্তব্য শেষ করবেন। এরপর মঞ্চে আহ্বান জানাচ্ছি পূজা উদযাপন পরিষদের সভাপতি জনাব বাসুদেব ধরকে। জনাব বাসুদেব ধর। সবাইকে আদাব, নমস্কার। আজ একজন মৃত্যুঞ্জয়ী রাজনীতিবিদের নাগরিক শোক সভায় আমরা মিলিত হয়েছি। শোক সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত সুধীবৃন্দ, শুরুতেই আমি প্রয়াত এই রাজনৈতিক
নীতিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক সহ তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই শোক শুধু ব্যক্তির নয়, এই শোক তো গোটা জাতির, এবং ইতিমধ্যেই আমরা তা লক্ষ্য করেছি। বিশ্বের ইতিহাসে যদি গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস আমরা দেখি বা আগামী দিনে আমরা দেখব, তাতে বাংলাদেশ অধ্যায় বেগম খালেদা জিয়ার ছাড়া সম্পূর্ণ হবে না। এটা ইতিহাস প্রমাণ করেছে। আমরা গণতান্ত্রিক সংগ্রামে, বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাকে রাজপথে দেখেছি এবং সেই রাজপথে আমরাও ছিলাম। সম অধিকারের দাবি দিয়ে আমরা সোচ্চার হয়ে এবং তার সহানুভূতি পেয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন বারবার। যেখানে অধিকার খর্ব হয়েছে সেখানে আমরা তার সরব উপস্থিতি লক্ষ্য করেছি। মৃত্যু বেদনাদায়ক, কিন্তু সব মৃত্যু চাইতো যে মৃত্যু মানুষকে মৃত্যুঞ্জয়ী এবং আরো প্রতিবাদী হওয়ার অনুপ্রেরণা যোগায়, তারা ইতিহাসে স্থান করে নেন। বেগম খালেদা জিয়া এরকম একটি নাম। আজকের এই নাগরিক শোক সভায় যারা উপস্থিত হয়েছেন তারা বাংলাদেশের বিভিন্ন মতের হয়তো এখানে রয়েছেন। আমি শুধু বলব, আমরা গণতান্ত্রিক সংগ্রামের বিভিন্ন সময় দেখেছি, কিন্তু পরিশেষে আমরা তার সমাপ্তিটা অত্যন্ত আশাপ্রদ আমরা লক্ষ্য করিনি। আজকে আমরা এক নতুন পরিস্থিতিতে, আমি একটা কথা শুধু আপনাদের কাছে নিবেদন করতে চাই, এবারের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামটা যেন আমরা হাতছাড়া না করি, এবং এটাই হবে বেগম খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান নিবেদন, সর্বোচ্চ সম্মাননা এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন। বাংলাদেশের একটি নাগরিকও যদি ধর্ম বা অন্য কারণে নিগ্রহিত না হয়, এই নতুন গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে যদি তা নিশ্চিত হয়, আমি মনে করি সেটাই হবে মরহুমের প্রতি, মরহুমার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন। আজকে যারা উপস্থিত রয়েছেন, আমি জানি আপনাদের মাধ্যমে এই বার্তা ছড়িয়ে যাবে যে আমরা আগামী দিনে এক নতুন ইতিহাস গড়ব। সেই প্রতিশ্রুতি নিয়েই আজকে আমরা বিভিন্নভাবে হয়তো কাজ করছি, কিন্তু এই প্রতিশ্রুতিটা চাই এই গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে আমরা যেন অতীতের সমস্ত কালিমা মুছে সব নাগরিকের অধিকার এবং বৈষম্যের দেয়ালটা ভেঙে ফেলতে পারি, অধিকার প্রতিষ্ঠা করতে পারি। তবেই হবে এই রাজনীতিবিদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি অনেকের কথা শুনব। আমি পরিশেষে শুধু একটা কথাই আপনাদের কাছে উল্লেখ করতে চাই। আগামী দিনে রাজনীতির, আগামী দিনে নির্বাচন আছে, রাজনীতি আছে, সব ক্ষেত্রে সব মানুষের অধিকার যেন নিশ্চিত হয়, এবং সেটা রাজনীতি হোক, সংবিধান হোক, এবং বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরে যেন কোনো বৈষম্য না থাকে। কারণ বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আজকে একটা অবস্থানে এসেছি, কিন্তু সেটা আমরা বাস্তব ক্ষেত্রে দেখতে চাই, বৈষম্য থেকে মুক্তি চাই। সেই বৈষম্যের ক্যানভাসটা বড়, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, অর্থনৈতিক বৈষম্য, বর্ণের বৈষম্য, সমাজের বৈষম্য, অর্থনীতির বৈষম্য, এই বৈষম্যের চিত্রগুলো থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি। যে মৃত্যুঞ্জয়ী হওয়ার স্বপ্ন বেগম খালেদা জিয়া আমাদের দেখিয়েছেন, সেটা সার্থক হোক, সফল হোক। আমরা যেন প্রত্যেকেই এক একজন খালেদা জিয়া হতে পারি। আমি এই নাগরিক সমাবেশে সেই কামনা করি, সেই
তার প্রতি সেই শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। বক্তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা সময়ের দিকে একটু নজর রাখবেন, আমরা অনেকের কথা শুনতে চাই। আলোচনার এই পর্যায়ে চিকিৎসক সমাজের পক্ষে প্রয়াত বেগম খালেদা জিয়ার চিকিৎসক দলের প্রধান প্রফেসর ডাক্তার FM সিদ্দিককে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে এসে কথা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নাগরিক শোক সভার সভাপতি এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ 12 বছরেরও বেশি সময় ধরে ম্যাডামের চিকিৎসার সাথে জড়িত, কিন্তু ফর্মালি একটা প্রফেশনাল বডি হিসাবে একটা মেডিকেল টিম নিয়ে ম্যাডামের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করে আমরা মূলত 2021 সালের 27শে এপ্রিল যখন ম্যাডাম আমাদের তত্ত্বাবধানে এভার কেয়ার হাসপাতালে কোভিড সংক্রান্ত জটিলতা নিয়ে ভর্তি হয়েছিলেন। আমরা আমাদের কাছে ভর্তি হওয়ার পরপরই পরীক্ষা নিরীক্ষা করে অত্যন্ত বিস্ময় এবং উদ্বেগের সাথে দেখতে পাই যে ম্যাডাম লিভার সিরোসিসে আক্রান্ত, এবং মেডিকেল ইউনিভার্সিটির যে চিকিৎসক দল, সরকার নির্ধারিত চিকিৎসক দল ওনার চিকিৎসা করছিলেন, তারা ওনাকে মিথোট্রেক্সেট নামে একটি ট্যাবলেট খাওয়াচ্ছিলেন, যেটা নির্দেশ দেওয়া ছিল নিয়মিত খাওয়ার জন্য। অর্থাৎ উনি ওই মেডিকেল ইউনিভার্সিটির সরকার নির্ধারিত চিকিৎসকদের অধীনে যতদিন ছিলেন তারা ওই ট্যাবলেটটি ওনাকে খাইয়ে গিয়েছেন। আপনারা জানেন যে ম্যাডাম রিউমাটয়েড আর্থ্রাইটিস নামে একটি রোগে আক্রান্ত ছিলেন, এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসে যারা আক্রান্ত থাকেন তাদেরকে মিথোট্রেক্সেট এই ট্যাবলেটটা দিতে হয়। অর্থাৎ এটা হচ্ছে একটা চিকিৎসার অংশ যে ওটা উনি পাবেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যারাই সেই ওষুধটি খাবেন তাদের নিয়মিত লিভার ফাংশন টেস্ট করে দেখতে হবে যে ওই ওষুধটা লিভারের কোনো ক্ষতি করছে কিনা। যেমন ব্যথার ওষুধ খেলে রিউমাটয়েড আর্থ্রাইটিসে নিয়মিত কিডনি ফাংশন পরীক্ষা করে দেখতে হয় যে ব্যথার ওষুধটা কিডনির ক্ষতি করছে কিনা। এবং ওনার এই দীর্ঘ সময় যতদিন উনি ইউনিভার্সিটি হসপিটালে সরকার নির্ধারিত চিকিৎসকদের অধীনে চিকিৎসাধীন ছিলেন, আপনারা শুনে অবাক হবেন যে ওনার লিভার ফাংশন টেস্ট আমাদের কাছে তথ্য আছে কনসিস্টেন্টলি খারাপ দেখাচ্ছিল। ইট ওয়াজ শোয়িং দ্যাট হার লিভার ইজ বিং ড্যামেজড, কিন্তু একটা আলট্রাসোনোগ্রাফি পর্যন্ত ম্যাডামের করা হয় নাই। Would you believe it? A patient like Madam Khaleda Zia, she was admitted in a hospital, university hospital, where she was under care of so-called specialist doctors, যাদের আন্ডারে ছিল। ওনার একটা আলট্রাসোনোগ্রাফি পর্যন্ত করা হয়নি 1.5 বছরে। হ্যাঁ, ওনারা বলবেন যে ম্যাডাম ওনার আলট্রাসোনোগ্রাফি করতে ওখানে রাজি হচ্ছিলেন না। আপনাদের সবার তথ্যের জন্য বলতে চাই, আমাদের আন্ডারও ম্যাডাম যখন ভর্তি ছিলেন তখন আমরাও রিপিটেডলি অনেক ইনভেস্টিগেশন করাতে চেয়েছি, যেটা প্রথম ম্যাডাম রাজি ছিলেন না, কিন্তু আমরা কাউন্সিলিং করে এটা গুরুত্ব বুঝিয়ে তারপরে ম্যাডামকে আমরা সেই চিকিৎসা করার জন্য, সেই ইনভেস্টিগেশন করার জন্য রাজি হয়েছি। এমনকি ওই সময় লিভার ফাংশনটা খারাপ দেখার পরে উনি বারবার চেয়েছেন যে ওনার পছন্দের চিকিৎসককে মেডিকেল বোর্ডে অন্তর্ভুক্ত
করা হোক। আমি জানি বিএনপির পক্ষ থেকে একজন আইনজীবী কোর্টে রিট করেছিলেন এবং কোর্ট জানতে চেয়েছিল যে ম্যাডাম কি চিকিৎসায় ভুগছে। আপনারা সেই ডকুমেন্ট দেখলে দেখতে পাবেন অবাক বিস্ময়ে যে সেই ডকুমেন্টে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি, তৎকালীন মেডিকেল ইউনিভার্সিটির যে চিকিৎসকরা কোর্টকে রিপোর্ট দিয়েছিল সেখানে লিভারের রোগের কোনো উল্লেখই ছিল না। অর্থাৎ they were not aware or they hidden the true fact যে ম্যাডাম লিভারের রোগী। অনেকেই প্রশ্ন করেন যে ম্যাডামকে কি স্লো পয়জনিং করা হয়েছিল। আমার অ্যাজ এ স্পেশালিস্ট, অ্যাজ হার চিফ ফিজিশিয়ান, আমার উত্তর হচ্ছে methotrexate was a drug that accelerated her fatty liver disease to cirrhosis of liver. In that context, that drug acted like slow poison. আজ দেশের লক্ষ কোটি মানুষের বুকের ভেতর একটা আফসোস, সারা জীবন গণতন্ত্রের জন্য, মানুষের জন্য, ভোটাধিকারের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা মানুষটি যদি আর কিছুদিন বেঁচে থাকতেন, যদি দেখতে পেতেন মানুষ নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করছে, তাহলে কতই না ভালো লাগতো আমাদের জন্য। ম্যাডাম খালেদা জিয়ার এই ধরনের অবহেলা লিভার ফাংশন দ্রুত অবনতি ঘটিয়ে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। দ্যাট ওয়াজ এ উইলফুল নেগলিজেন্স। এটা ইচ্ছাকৃত অবহেলা, এটা একটা অমার্জনীয় অপরাধ। এটা ওনাকে হত্যা করার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ ছিল কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। এছাড়াও ওনার ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসের চিকিৎসায় অবহেলার সুস্পষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। এই বিষয়ে আইনগতভাবে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটির মাধ্যমে ম্যাডামের চিকিৎসা জনিত অবহেলার 3টি বিষয় বিস্তারিত তদন্ত হওয়া প্রয়োজন। নাম্বার 1, সরকার গঠিত মেডিকেল বোর্ডের সদস্য কারা ছিলেন এবং কোন দক্ষতার ভিত্তিতে তারা ম্যাডামের চিকিৎসার দায়িত্ব নিয়ে তাকে মেডিকেল ইউনিভার্সিটিতে চিকিৎসার জন্য রেকমেন্ড করে নিয়ে গিয়েছিলেন এবং দায়িত্ব পালনের ব্যর্থতা তাদের উপর বর্তায় কিনা। 2 নম্বর, ভর্তিকালীন সময়ে কোন কোন চিকিৎসক ওনার চিকিৎসার সাথে সম্পৃক্ত ছিলেন এবং চিকিৎসায় অবহেলার প্রমাণ পাওয়া যায় কিনা। 3 নম্বর, মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা চলাকালীন সময়ে ম্যাডাম আইনজীবীর মাধ্যমে তার ব্যক্তিগত চিকিৎসকদের অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন, তখন কি কারণে হয়নি, তারা বাধা দিয়েছিল। উল্লেখ করা দরকার, সুষ্ঠু তদন্তের স্বার্থে ম্যাডামের চিকিৎসা সংক্রান্ত বিএমইউর সমস্ত ডকুমেন্ট আইনগতভাবে জব্দ করা উচিত। এই কয়েকটি বক্তব্য তুলে আমি ম্যাডামের রুহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আমি আশা করছি যে সবাই অনুধাবন করবেন যে ম্যাডাম ডিজার্ভস এ বেটার ইনভেস্টিগেশন, বেটার হোয়াট হ্যাপেন টু হার। শেষ দিন পর্যন্ত আমরা তার পাশে ছিলাম। এটা অবর্ণনীয় কষ্ট, সেটার জন্য উনি ডিজার্ভ করেন না। সেজন্য জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। এই কয়েকটা বক্তব্য বলে আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর ডক্টর FM সিদ্দিক আপনার গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের জন্য। এবার মঞ্চে আহ্বান জানাচ্ছি সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ব্যারিস্টার রাজা দেবাশিস রায়কে। আদাব, নমস্কার। শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত সুধীজন, আমি শুরু করব
বেগম জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে পরিবারের, জিয়া পরিবারের কাছের সহমর্মিতা জানিয়ে আমি দেশের দক্ষিণ পূর্ব পাহাড়ি অঞ্চল থেকে একটি উপাখ্যান, একটি স্মৃতিচারণ করতে চাই। দুটি নিদর্শন আমি মনে করি বেগম জিয়া পার্বত্য চট্টগ্রামের এবং বাংলাদেশের জন্য যে দিয়ে গেছেন সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। প্রথমটি হলো, সম্ভবত 1978-এ আমি চাকমা সার্কেল চিফ হিসেবে অধিষ্ঠিত হওয়ার পর, যেখানে রাষ্ট্রপতি জিয়া রহমান উপদেষ্টা পাঠিয়েছিলেন একটি অধিষ্ঠান দরবারে, তারপর তার কাছে কৃতজ্ঞতা জানানোর জন্য, শ্রদ্ধা নিবেদন করার জন্য আমি সময় চেয়েছিলাম। আমি আশা করছিলাম হয়তো কিছু সময় দেবেন বঙ্গভবনে, তা করেননি। উনি তার ক্যান্টনমেন্টের বাসাতে আমাকে, তখন তার উপদেষ্টা পরিষদের সদস্য রাজমাতা বিনীতা রায় ছিলেন, আমার দাদি, উনি সহ নৈশভোজে, ওখানেই আমার বেগম জিয়ার সাথে প্রথম দেখা, এবং উনি অনেক মায়া, মমতা, আতিথেয়তা দেখিয়েছিলেন আমাদের পরিবারের প্রতি, আমি যেটা কোনোদিন ভুলব না। আর শহীদ রাষ্ট্রপতি জিয়ার কথা পরে, আজকে বোধহয় সুযোগ হবে না, বেগম জিয়ার আমার জানা মতে অন্যান্য অনেকের মধ্যে, অনেক কিছু দেশের, কিন্তু আমি পার্বত্য চট্টগ্রাম প্রেক্ষিত আনছি, পার্বত্য চট্টগ্রামে উনি দুটি নিদর্শন রেখে গেছেন। উনার আগে কোন সরকার গ্রাম পর্যায়ের যে